আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খুনিরা বাইরে ঘুরলে গানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, বললেন আক্তার হোসেন। হাদি হত্যা মামলার সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল। ড ইউনূস সহ দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান। বাস চাপায় পথচারী নিহতের পর ধাক্কা দিয়ে সেই বাসে আগুন দিল বিক্ষুব্ধরা। সর্বশেষ জানাবো, চর দখল নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে 6, সেই কোপা শামসুর মরদেহ উদ্ধার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। খুনিরা বাইরে ঘুরলে গানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, খুনিরা বাইরে ঘুরে বেড়ালে গানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। খুনিদের গ্রেফতার করা হলে কারো গানম্যানের প্রয়োজন হবে না। যদি খুনিদের শাস্তির আওতায় আনা হয় তাহলে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে। বৃহস্পতিবার 25 ডিসেম্বর দুপুরে রংপুর নগরীর জুলাই চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে যারা খুনের পরিকল্পনা করছে তারা এই কাজ থেকে বিরত থাকবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নানাভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে উল্লেখ করে আক্তার হোসেন বলেন, আমরা হাদি ভাইয়ের খুনের বিচার, খুনিদের বিচার চাই, খুনিদের গ্রেফতার চাই। তেমনি এমন খুন যেন আর না ঘটে, সরকার যেন সেটি নিশ্চিত করে তা চাই। গত 1.5 বছরে দেশে হত্যাকাণ্ড, মারামারির ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ব্যবস্থা নেয়নি সরকার। নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে। শান্তি শৃঙ্খলার পাশাপাশি নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের দোসররা আইনের আওতায় নিয়ে আসা সম্ভব ছিল। তারা যেভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বাহিরে চলে গেছে তা বন্ধ করা সম্ভব হতো। সত্যিকারের বিচার প্রক্রিয়াকে কার্যকর করা সম্ভব হলে আজ আমার ভাইকে ককটেল বিস্ফোরণে জীবন দিতে হতো না। এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, হাদি ভাইয়ের খুনের সাথে জড়িতরা দেশের অভ্যন্তরে লুকিয়ে আছে নাকি ভারতে পালিয়ে গেছে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর স্পষ্ট কোনো মেসেজ দিতে পারছে না। আমাদের মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে, কারণ খুনি পরিচিত, যার সবকিছু প্রকাশ্য, যার একার পক্ষে খুন করে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা সম্ভব নয়। এখানে বড় একটি চক্র কাজ করছে। আমরা তাই দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির খুনের পেছনে যে চক্র কাজ করছে তাদের খুঁজে শাস্তির আওতায় আনা হোক। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক আল মামুন, এনসিপি নেতা তৌফিক ইসলাম সহ স্থানীয় দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটো রিকশা চালক কামাল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলি করে হত্যার ঘটনায় আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঘটনার দিন হাদিকে বহনকারী অটোরিকশা চালক মোহাম্মদ কামাল হোসেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আহমেদ বৃহস্পতিবার 25 ডিসেম্বর তার জবানবন্দি রেকর্ড করেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদি মোহাম্মদ কামাল হোসেনের অটোরিকশায় করে মতিঝিলের খলিল হোটেল থেকে সরওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। সাক্ষী স্বতঃস্ফূর্তভাবে তার বক্তব্য আদালতে প্রদান করতে ইচ্ছুক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাক্ষীর জবানবন্দি 164 ধারা মতে লিপিবদ্ধ করা একান্ত প্রয়োজন। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় শহীদ শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। শহীদ ওসমান হাদিকে হত্যা চেষ্টার অভিযোগে 14 ডিসেম্বর রাতে মামলাটি করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। হত্যা চেষ্টার পরিকল্পনা, অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। শহীদ শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় ফয়সালের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে 14 ডিসেম্বর গ্রেফতার করে র্যাব। তবে ফয়সাল করিমের কোনো খোঁজ এখনও বের করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডক্টর ইউনূস সহ দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করার ক্ষেত্রে সহযোগিতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবার প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 25 ডিসেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার ও দলটির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এ.বি.এম. আব্দুস সাত্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সিভিল প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, এসএসএফ, পিজিআর, বিজিপি, আনসার বাহিনী, সিএসএফ সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ছাত্র, জনতা, শ্রমিক ও সকল শ্রেণী পেশার জনগণের প্রতি তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর সুদূর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 300 ফিট নামে খ্যাত মহাসড়কে অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়। বাস চাপায় পথচারী নিহতের পর ধাক্কা দিয়ে সেই বাসে আগুন দিল বিক্ষুব্ধরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিয়ন্ত্রণহীন বাসের চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীবাহী ওই বাসে আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বিকেল 3:30টায় মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় বাস চাপায় পথচারী নিহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাসটিকে ধাওয়া করে কোরপাই এলাকায় আটক করে বাসে অগ্নিসংযোগ করে। এতে মহাসড়কের দুপাশে অন্তত 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। নিহত ওই পথচারীরা কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের মোহাম্মদ সিরাজুল হক। স্থানীয় সূত্রে জানা যায়, পথচারী সিরাজুল হক চান্দিনা থেকে কাবিলা এলাকায় যান, যেখানে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী নিউ একতা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় উত্তেজিত জনতা মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে বাসটির পিছু নিয়ে কোরপাই এলাকায় আটক করে। বাসের যাত্রী নামিয়ে বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। চর দখল নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে 6, সেই কোপা শামসুর মরদেহ উদ্ধার। নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার চর দখলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের বিরুদ্ধে আলাউদ্দিন ও শামসু বাহিনী ওরফে কোপা শামসু বাহিনীর মধ্যে সংঘর্ষ গোলাগুলির ঘটনায় এবার শামসুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় 6 জনের মরদেহ উদ্ধার করা হলো। বৃহস্পতিবার 25 ডিসেম্বর সন্ধ্যায় চরের বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাতিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বিষয়টিকে নিশ্চিত করেছেন। নিহত শামসুদ্দিন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি চর এলাকার বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। হাতিয়ার চরাঞ্চলের তিনি কোপা শামসু ও শামসু বাহিনীর প্রধান হিসেবে পরিচিত ছিলেন। এই ঘটনায় নিহতদের মধ্যে বাকিরা হলেন হাতিয়ার সুকচর ইউনিয়নের চর আমানুল্লাহ গ্রামের মহিউদ্দিনের ছেলে বাহিনীর নেতা মোহাম্মদ আলাউদ্দিন, চানন্দি ইউনিয়নের নলের চরের শেকু মিয়ার ছেলে কামাল উদ্দিন, হাতিয়া পৌরসভার পশ্চিম লক্ষ্মীদিয়া এলাকার শাহ আলমের ছেলে হক সাব এবং সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর মজিদের জয়নুল আবেদিনের ছেলে আবুল কাশেম এবং শামসুদ্দিনের ছেলে মোবারক হোসেন শিহাব।